আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসেন। শিক্ষার্থী বন্ধুরা, বরাবর সিম্পল টু কমপ্লেক্স 3 নম্বর ক্লাসে আমরা চলে আসলাম। তো আমরা কথা এক্সট্রা না বাড়িয়ে আমরা পাঠে চলে যাব। তোমরা জানো যে আমরা পূর্বের ক্লাসে অ্যাট, ইন, অন, হোয়াইল অথবা ডিউরিং থাকলে এরপর যদি ভার্ব আইএনজি বা সময় থাকে সেটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করেছি। কিন্তু আমরা পূর্বের ক্লাসে আমাদের একটা রুলস বাকি ছিল, সেই রুলসটা আমরা খেয়াল করতে পারিনি হয়তো। এখন আমরা খেয়াল করলাম, সেটা আমরা এখন করবো। এই যে অ্যাট দ্য এজ অফ, যদি অ্যাট দ্য এজ অফ থাকে তাহলে কি হবে? এটা খুব জটিল কিছু না, এটা তোমরা পারবা। জাস্ট আমি একটু দেখাই দিলাম, মানে মনে করে দিলাম যে এরকম একটা রুলস থাকে দুনিয়াতে, এটা তোমাদের কোনো এক সময় পরীক্ষা আসলে করতে হবে, এই জন্য আর কি, আর কিছু না। তোমরা নিজেরাও পারবা, যদি না থাকে তাও পারবা। যদি অ্যাট দ্য এজ অফ মাঝখানে আছে, তাহলে তার আগে যতটুকু আছে তার রেখে দিলাম, অর্থাৎ হি ভিজিটেড কক্সবাজার, যা আছে তাই রেখে দিলাম। এবং অ্যাট দ্য এজ অফ এর পরিবর্তে আমি লিখবো হোয়েন। তারপর যেহেতু 8, মানে অ্যাট দ্য এজ অফ 8 মানে 8 বছর বয়স, বলছে কি হি ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার ভ্রমণ করেছিল যখন তার বয়স ছিল 8। তার মানে এই 8 বছরের সাথে কার সম্পর্ক? এই হি এর সম্পর্ক হচ্ছে 8 বছরের সাথে। যার ফলে এখানে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, হি কে নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা নিব এখানে এমনি তার অথবা ওয়াজ এর। দেখবো যে আমাদের এই সেন্টেন্সটায় এই যে ভিজিটেড, এই লোকটা পাস্টে আছে। এই পাঁচটা থাকা মানে কি? তার মানে এরপরে ভার্ব পাস্টে হয়ে যাবে, তাহলে ওয়াজ অথবা ওয়ার নিব। আর হি এর পরে সাধারণত ওয়াজ বসে, তোমরা জানো। তারপর যা আছে তাই, হি ওয়াজ 8। যেহেতু 8 কথাটা ভালো লাগতেছে না, হোয়েন হি ওয়াজ 8 লিখি হোয়েন হি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। যেহেতু বয়স বোঝাচ্ছে, এটা আমরা একটু অ্যাড করে দিতে পারি, তাহলে সুন্দর লাগে আর কি এতখানি। তারপরটা অ্যাট দ্য এজ অফ 20 শি গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আবার অ্যাট দ্য এজ অফ আছে, তাহলে শুরুতে থাকলে কি শুরুতে হোয়েন নিয়ে নিব আমরা। এই যে 20 কার বয়স? এই শি, এই মহিলার বয়স হচ্ছে 20, মানে এই মাতারির বয়স হচ্ছে 20 বছর। তাই আমরা এখানে কি নিয়ে আসবো? সাবজেক্ট শি নিয়ে আসবো, কারণ 20 সাথে শি এর সম্পর্ক। এবার এখানে নিতে হবে আমাদের এমিতার বা ওয়াজ ওয়্যার। তাহলে এই যে সেন্টেন্স বা এই যে ক্লজ, শি গ্রাজুয়েটেড ফ্রম, এই ক্লজের ভার্ব হচ্ছে গ্রাজুয়েটেড। ইডি আছে মানে কি পাস্টে আছে, আর পাস্টে থাকা মানে ওয়াজ অথবা ওয়ার নিব। তাহলে হোয়েন শি ওয়াজ 20 ইয়ার্স ওল্ড, তারপর কমা শি গ্রাজুয়েটেড ফ্রম, বাকিটা আমি আর লিখলাম না, বাকিটা তোমরা লিখে ফেলবা, শেষে ফুল স্টপ। তারপরটা এই যে আমরা এবার আসবো না আমাদের নতুন রুলসে। আমাদের এই যে ক্লাসটা আমরা করতেছি, এই ক্লাসের বিশেষ বা এই ক্লাসের হচ্ছে এই ক্লাস কেন্দ্রিক 3 নাম্বার পার্ট কেন্দ্রিক যে রুলস, সেটা হচ্ছে এটা। এখন এটা গেল আগের ক্লাসের সাথে রিলেটেড, এই ক্লাসের জন্য এটা হচ্ছে স্পেশাল। তো এখানে আমাদের শুরুতে কি দেওয়া রয়েছে? বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে শুরুতে দেওয়া রয়েছে বাই প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ বাই প্লাস ভার্ব আইএনজি দেওয়া রয়েছে। মনে রাখতে হবে যে আমাদের যদি সিম্পলে যদি বাই প্লাস ভার্ব আইএনজি দেওয়া থাকে, তাহলে আমরা শুরুতে নিয়ে নিব একটা ইফ নিব, তারপরে একটা সাবজেক্ট নিব, তারপরে ওই যে ভার্ব আইএনজি এই লোকটাকে প্রেজেন্টে বা পাস্টে বানাই দেব। তারপরে এই যে এখানে বাকি অংশ থাকে না, ওই বাকি অংশকে আবার এইখানে বসাবো, মানে ওই একই বাকি অংশ। তাহলে এখানে আমরা এখন দেখবো আছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে এই যে বাই ওয়ার্কিং হার্ডের পরে যে ক্লজের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে এখানে আমরা শুরুতে যদি বাই প্লাস হ্যাবোদক মানে বাই প্লাস ভার্বের আইএনজি আছে, তাই আমরা শুরুতে নিব ইফ নিয়ে নিব, তারপর আমরা একটা সাবজেক্ট নিব। তাহলে পরের ক্লজের সাবজেক্টকে ইউ, তার মানে ইউকে এখানে আমরা নিয়ে নিব। যেহেতু ওয়ার্কিং কে করবে? ইউ করবে, যে তুমি কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবা না বা জীবনে সফল হতে পারবা না। তারপর একটা ভার্ব লাগবে, বলছে ওই যে ভার্ব ওয়ার্কিং আছে এটিকে আমরা প্রেজেন্টে বা পাস্টে বাড়াবো, কিন্তু ডিপেন্ড করবে কার উপরে? কমার পরে যে ক্লজ আছে এই ক্লজের সাবজেক্ট, এই যে ভার্ব অক্সিলারি ভার্ব ক্যান, এই যে মূল ভার্ব সাকসিড, এই ক্যান আছে প্রেজেন্টে, তার মানে এইখানে ভার্ব হবে আমার প্রেজেন্টে। তাহলে ওয়ার্কিং এর প্রেজেন্ট হচ্ছে আমরা জানি ওয়ার্ক, তার মানে ইফ ইউ ওয়ার্ক হার্ড। তারপরে যা আছে তা একবারে হুবহু আমরা কপি পেস্ট বসা দিতে পারি, একবারে বলা যায়। তারপর যদি আমরা 4 নাম্বারটা দেখি, এখানে আছে হি উইল গেট মোর মানি, সে আরো আরো বেশি টাকা পাইবে বাই সেলিং মোর এক্স। এই যে বাই সেলিং মোর এক্স, তাহলে বাই প্লাস ভার্ব আইএনজি দেওয়া আছে। তাহলে এটা মাঝখানে দেওয়া আছে, মাঝখানে দেওয়া মানে কি? তার আগে যে হি উইল গেট মোর মানি, এটা যা আছে তাই থাকবে, তাহলে হি উইল গেট মোর মানি। এবার কি হবে? বাইরের পরিবর্তন নিব আমরা ইফ, তারপর সাবজেক্ট নিব। কোন সাবজেক্ট নিব? তাহলে এই যে হি আছে, হি কে এখানে নিয়ে নিব, হি।
তারপর এই যে সেলিং এর প্রেজেন্ট বা পাস্ট হবে। যেহেতু আমরা এই ক্লজে দেখতেছি উইল আছে, আমরা জানি কি উইল শর্ত সাপেক্ষে ফিউচার টেন্স, কিন্তু উইল থাকলে এখানে ভার্ব প্রেজেন্ট টেন্সই হবে সাধারণত। তাহলে সেলিং হয়ে যাবে সেল। কিন্তু আমরা জানি কি সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট যখন হি হয় বা সি হয় বা ইট বা যে কোনো নাম হয়, কোনো একটা নেম হয়, এরপর যদি ভার্ব প্রেজেন্টে বসে তাহলে তার সাথে কি হবে এস বা ইএস যুক্ত হবে। যদি সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যে সাবজেক্ট হি আছে তাহলে সেল হয়ে যাবে সেলস। তারপরে যা আছে তাই মোর এক্স। তারপরে কি আছে উইথাউট রিডিং মোর উই কান্ট গেট গুড রেজাল্ট। এখন কিন্তু আরেকটা ভিন্ন রুলস দেওয়া আছে, উইথাউট দেওয়া আছে। তার মানে উইথাউটের পরে কি ভার্ব কি আছে, তাহলে উইথাউটের পরে ভার্ব আইএনজি আছে। উইথাউটের পর যদি ভার্ব আইএনজি থাকে তাহলে ওই আগের মতোই উইথাউট যদি থাকে, আবার বুঝছো যদি উইথাউট যদি থাকে তাহলে আমরা শুরুতে নিব হচ্ছে ইফ। তার মানে আগেরটার মতো মনে হচ্ছে, তাহলে ইফ নিব, তারপর আমরা সাবজেক্ট নিব। তারপরে ঘটনা কি, তারপর হচ্ছে আমরা নাবোধক করতে হবে, এই জন্য আমরা কি নিব ডু নট, ডু, ডাজ অথবা ডিড নিব, তার সাথে একটা নট নিব আর কি। আর ওই যে ভার্ব আইনজি করছিলাম ওই লোকের প্রেজেন্ট ফর্ম করে দিব সবসময়, প্লাস বাকি অংশ। এটা আমরা প্র্যাকটিস করলে এটা ভালো মতো বুঝবো, এছাড়া বুঝবো না। আবার বুঝো, যখন উইথাউট প্লাস ভার্ব আইএনজি থাকবে তখন শুরুতে আমরা ইফ নিব, তারপর একটা সাবজেক্ট নিব, তারপর হয় ডু নট অথবা ডিড নট অথবা ডাজ নট হবে। তারপর ওই যে ভার্ব আইএনজি করা থাকবে ওই ভার্বটা প্রেজেন্ট ফর্ম করব, তারপরে বাকি অংশ আমরা লিখে দেব। যেমন এইখানে আমরা করতে পারি, যেহেতু উইথাউট আছে তাহলে শুরুতে আমরা ইফ নিলাম, তবে সাবজেক্ট লাগবে। তো সাবজেক্টকে এই যে এই যে উইথাউট রিডিং মোর উই ক্যান নট গেট গুড রেজাল্ট, তার মানে রিডিং কারা করে না, আমরা যদি না করি তাহলে আমাদের কি বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট আমরা নিয়ে আসবো। সাধারণত এরকম দেওয়া থাকলে ওই সাবজেক্ট নিয়ে আসলে হয়ে যায় আর কি। তারপর তারপর বলছে কি এটা নাবোধক করতে হবে, ডু নট, ডিড নট বা ডাজ নট। আমরা সাধারণত কি জানি, আমরা একটু এখানে লিখি এটাকে, আমরা জানি যে ডু নট অথবা ডাজ নট এরা হচ্ছে প্রেজেন্টে, আর ডিড নট হচ্ছে সাধারণত পাস্টে, তাহলে এইখানে যে উই কান্ট গেট, ক্যান কুড, আমরা জানি কি ক্যান প্রেজেন্টে আর কুড হচ্ছে কি পাস্টে। যদি এখানে কান্ট মানে ক্যান নট বলা প্রেজেন্ট আছে তাহলে এখানে আমরা নিব কি ডু নট নিব, যদি প্রেজেন্টেটা প্রেজেন্টই নিব, ডু নট লিখতে হতো বা ডন্ট লিখতে পারতাম। বলছে তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আছে কি এখানে রিডিং, তো রিডিং এর প্রেজেন্ট করলে কি রিড, তারপর যা আছে তাই কমা উই কান্ট গেট গুড রেজাল্ট, তো উই কান্ট গেট গুড রেজাল্ট। এই যে তারপরটা আসো রতন ওয়ান্ট বি আ ডক্টর উইথআউট স্টাডিং ইনটু, এই যে স্টাডিং আছে উইথআউট স্টাডিং, তাহলে কি হবে এখানে রতন ওয়ান্ট বি এ ডক্টর, তারপর এই যে উইথআউট আছে তাহলে আবার শুরুতে ইফ নিব আমরা শুরুতে, যেহেতু এখানে উইথআউট প্লাস ভার্ব আইএনজি আছে। এবার সাবজেক্ট নিতে হবে, তাহলে সাবজেক্টকে আগেরটাই নিব, ওই যে রতন, আর রতন তো ব্যক্তি, তাহলে তার নামের পরিবর্তে কি হতে পারে হি হবে, এই চালে ব্র্যাকেটে আর লিখে দিতে পারো। হ্যাঁ, তারপর একটা বলছে আমাদের একটা কি লাগবে নাবোধক করতে হবে, হয় ডু নট বা ডিড নট বা ডাজ নট। এটা কখন, যদি উইথআউট প্লাস ভার্ব আইএনজি থাকে। তাহলে এইখানে এই যে এই পাশে আসি আমরা রতন অন্ট, তার মানে অন্ট থাকলে সাধারণত কি ভার্ব এই পাশে প্রেজেন্ট হবে, যদি এখানে ভার্ব প্রেজেন্টে তাহলে এখানেও কি প্রেজেন্ট হবে। এখানে যদি উড থাকতো তাহলে এখানে আবার ডিড নট হয়ে যেত, যদি থাকতো উড বি তাহলে হয়ে যেত ডিড নট। যদি এখানে অন্ট আছে তাহলে এখানে কি ডু নট বা ডাজ নট হবে। আর আমরা একটু আগে লিখছিলাম যে হি সি ইট বা কোনো নামের পরে কি ভার্ব এস যুক্ত হয়, তার মানে এখানে ডু নট না এসে এখানে হয়ে যাবে কি ডাজ নট, ডাজেন্ট। তারপরে ভার্ব বলছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে স্টাডিং হয়ে যাবে স্টাডি, তারপর যা আছে তাই ইনটু এ মেডিকেল কলেজ, তারপরটা দেখি আমরা 7 নাম্বারটা, আমাদের যে স্পেশাল রুলস আমরা এসে পড়তেছি 7 নাম্বারটা। এই 7 নাম্বারে যদি আমাদের একটা স্পেশাল রুলস কিছু কথাবার্তা আমাদের লিখতে হবে, তাহলে আমাদের এখানে একটু জায়গা আবার ফাঁকা করতে হবে, এবং পারলে হচ্ছে আমাদের উপরের অংশগুলো মুছতে হবে। তোমরা উপরের অংশগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখলে দেখা যায় এটা পরবর্তীতে তোমাদের লিখে রাখতে সহজ হবে। আর যারা খাতা লিখে রাখো না অবশ্যই তোমাদের লিখে রাখার অভ্যাস করতে হবে, কেননা যদি তোমরা লিখে না রাখো একটুবারে ভুলে যাবা, বা আবার ভিডিও ওপেন করতে হবে। আর ভিডিও আবার ওপেন করা মানে আবার ইন্টারনেট খরচ করা, আবার হচ্ছে তোমাদের টাইম ওয়েস্ট করা। আর যত ভিডিও ওপেন করবা তত কিন্তু আমাদের জন্য ভালো, কারণ হচ্ছে
আওয়ার্স টাইম বা ওয়াচ টাইম বাড়ে, এতে করে হয়তো আমাদের আস্তে আস্তে ভিডিওগুলো অন্যদের কাছে বেশি বেশি করে রিচ হবে। তো তোমাদের রিচ হবে, আমাদের রিচ হবে, তোমাদের ক্ষতি হয়, এটা আমরা কখনো চাই না। এখন দেখো আমরা 7 নম্বর রুলসটা করব। কি দেওয়া আছে দেখো, দেখো এখানে ভার্ব আইএনজি, আ কিং লিভিং ইন এ প্যালেস মে নট বি হ্যাপি। এই যে এ কিং লিভিং, অর্থাৎ আমাদের এখানে রুলস হচ্ছে যদি নাউনের পরে যদি ভার্ব আইএনজি থাকে, তারপরে বুঝো আবার নাউনের পরে যদি ভার্ব আইএনজি থাকে, তারপরে নাউনের পরে যদি ভার্ব আইএনজি থাকে, তাহলে কি করব, তাহলে ওই ভার্ব আইএনজির আগে হু নিব, হুইচ অথবা দ্যাট নিয়ে নিব, হু হুইচ দ্যাট নিব, তারপর ওই ভার্বকে প্রেজেন্টে বা পাস্টে করে দেব, তাহলে ইচ্ছা খতম। অর্থাৎ এখানে আবার আছে কি, এ কিং লিভিং ইন এ প্যালেস মে নট বি হ্যাপি, তাহলে এই যে লিভিং আইএনজি আছে, তাহলে আমি কি করবো, তার আগে একটা হু বা হুইচ নিব, তাহলে এই কিং লিখলাম, এবার লিভিং এর আগে হু বা হুইচ নিব শর্ত সাপেক্ষে। হু নিব কখন, যদি কি ব্যক্তি বোঝায়, গড, আল্লাহ এরকম। আর হুইচ কি, হুইচ এবং দ্যাট, এই দুইটা হবে কি ব্যক্তি বাদ দিয়া যে কোনো বস্তু, যে কোনো জিনিসপত্র, মানুষ বাদে এক কথা যা আছে। তাহলে এই কিং, যেহেতু কিং ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে হবে কি এখানে আমার হু। এবার আমার লিভিং হবে কি প্রেজেন্টে বা পাস্টে করবো, তাই তো। কিন্তু এই কে এ কিং লিভিং ইন এ প্যালেস, এই বাক্যের মেইন ভার্বটাকে, এই বাক্যের মেইন মূল মানে ফিনিট ভার্ব হচ্ছে মে নট বি। এই যে আমাদের মে, আমরা জানি কি মে হচ্ছে প্রেজেন্টে, মাইট হচ্ছে পাস্টে, তাহলে মে প্রেজেন্টে থাকার কারণে লিভিং আমার প্রেজেন্টে হয়ে যাবে, তাহলে লিভ হবে। কিন্তু আমরা কি জানি, এই যে হু এর আগে যে এ কিং থার্ড পারসন সিঙ্গুলার, তাই হবে কি লিভ হয়ে যাবে লিভস। এ কিং হু লিভস ইন এ প্যালেস মে নট বি হ্যাপি, তারপর যা আছে তাই। যা আছে তাই লিখলাম। আমরা এটার জন্য আর একটা উদাহরণ লিখি, যে আমরা একটা সেন্টেন্স লিখলাম যে আই স আ বেবি ক্রাইং আউটসাইড দ্য রুম। আমি একটা বেবিকে দেখলাম যে কান্না করতেছে কি রুমের বাহিরে। এই যে আমাদের ক্রাইং আছে, তাই না, তারপরে যে নাউন আ বেবি আছে, তাহলে আমরা কি করবো, তাহলে এর আগে যতটুকু যা আছে তা ঠিক মতো লেখা দিব, আই স আ বেবি। যেহেতু এখানে একটা ঝামেলা আছে, ট্যাগ কোশ্চেনে কিন্তু আমরা পড়ছিলাম যে এ বেবি বা দা বেবি যাই আমরা বলি না কেন, কিন্তু তাদের আমরা জানি না ছেলে নাকি মেয়ে, তাই তার পরিবর্তে কিন্তু আমরা ইট লিখছিলাম, তাই না। তো এইখানে আমরা কি করব, যেহেতু আই স আ বেবি, এখানে কিন্তু এটা স্পষ্টভাবে কি এটা ব্যক্তি থেকে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু ট্যাগ কোশ্চেন আমরা কি ইট পড়ছিলাম, তাহলে আমরা এখানে হুইচ ব্যবহার করতে পারি। যেহেতু আমরা জানি কি যে আ বেবি ব্যক্তি ভিতর পড়লেও যেহেতু তার লিঙ্গ আমার জানা নাই, ট্যাগ কোশ্চেন আমরা আ বেবির পরিবর্তে ইট লিখছি, এইখানে আমরা হুইচ লিখবো। তাহলে হুইচ লেখার পরে কি এই যে ক্রাইং প্রেজেন্টে বা পাস্টে হয়ে যাবে, তাই তো। তাহলে এই যে আই স, এই বাক্যে ভার্ব কি স পাস্টে আছে, তাহলে কি হবে, তাহলে ক্রাইং এর পাস্ট কি ক্রাইড, CRIED ক্রাইড। তো এটাকে চাইলে আমরা একটু মডিফাই করতে পারি, ক্রাইড আউটসাইড দা রুম। অথবা তোমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবা, পাস্ট কন্টিনিউয়াস, যেমন হুইচ ওয়াজ ক্রাইং লিখতে পারবা, হুইচ ওয়াজ ক্রাইং আউটসাইড দা রুম। এটা কি সবার বুঝে এলো কিনা বুঝতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে অনেকে বুঝতে। তোমাকে বুঝতে হবে যে এখানে কন্টিনিউয়াস টেন্সে তুমি লিখতে পারবা যদি চলমান কিছু বোঝাও। যেমন আমি এটা দেখলাম না শিশুকে কান্না করতে, কান্নারত অবস্থা দেখলাম, তার মানে কি ওটা অতীতে চলমান বোঝাচ্ছে। যেমন আমি একটা দেখলাম একটা জাহাজ আসতেছে, তাহলে জাহাজটা কি চলমান না, জাহাজ চলমান না, তাহলে আই স এ শিপ, আই স এ শিপ কামিং টু আস। তাহলে এখানে কি হবে, যেহেতু আমি দেখলাম একটা শিপ কামিং করতেছে, মানে এটা চলমান, কিন্তু তাই এখানে তুমি কি লিখতে পারবা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবা। তাহলে আই স এ শিপ, শিপটা যেহেতু নির্দিষ্ট আর বস্তু, তাহলে কি লিখবা, দ্যাট লেখো, দ্যাট। এবার একটা অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, যেহেতু এখানে আগের সেন্টেন্সে এই যে আগের ক্লজে আই স হচ্ছে ভার্ব পাস্টে আছে, আমরা জানি কি সি প্রেজেন্টে, সি এর পাস্ট হচ্ছে কি স, তাই না। তাহলে পাস্টে থাকলে এখানে কি ভার্ব পাস্টে হবে। তো এই এখানে তুমি ওয়াজ নিয়ে নাও, যেহেতু এখানে দ্যাটের আগে যে শিপটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ নিবা, ওয়াজ কামিং টু আস, এইভাবে। তো আই স এ শিপ দ্যাট ওয়াজ কামিং টু আস। এটা হলো আমাদের সাধারণত যদি হুইজ দ্যাট থাকে, তাহলে আমরা সাধারণত এই নিয়ম দিয়েই করে রাখি। তাহলে তারপরটা দেখো, আ বয় কপিং ইন দ্য এক্সাম ওয়াজ এক্সপেল ইনস্ট্যান্টলি। তো যে ছেলেটা কি পরীক্ষা কপি করছিল তাকে তাৎক্ষণিকভাবে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। তাহলে এই যে আ বয় আমি লিখলাম, এবার কি কপি আমার কি হবে, প্রেজেন্টে বা পাস্টে হবে, কিন্তু তার আগে কি একটা হু বা হুইচ নিতে হবে। এই বয় যেহেতু ব্যক্তি, তাহলে কি হবে, হু হবে আমার। এবার কপি, কপি আমার কিসে রয়েছে, এখানে কপি আছে আমার, সরি মানে কপিকে আমি প্রেজেন্টে করবো পাস্টে করবো, সেটা আছে আইএনজি যুক্ত।
এই জন্য আমাদের খেয়াল করতে হবে পরে কি ভার্ব দেওয়া আছে, যে পরে ওয়াজ এক্সপেল দেওয়া আছে, তাহলে আমরা জানি কি অ্যামিজার প্রেজেন্টে আর ওয়াজ হচ্ছে কি পাস্টে, তাহলে ওয়াজ এর পাস্টে থাকার কারণে কপিং এর পাস্ট হবে কি কপিড। তাহলে আ বয় কপিড ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম, তারপর যা আছে তাই, তাহলে ওয়াজ এক্সপেলড ইনস্ট্যান্টলি। অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে যে বাক্যে একটা মূল ভার্ব আছেই বা একজোড়া ভার্ব থাকবে যাদেরকে দ্বারা তুমি টেন্স ফাইন্ড আউট করতে পারো। ওই টেন্স ফাইন্ড আউটের উপরে নির্ভর করবে আইএনজি যুক্ত ভার্বটা প্রেজেন্টে হবে নাকি পাস্টে হবে, ওই ভার্বের উপর নির্ভরশীল। তো মোটামুটি এই হলো আজকে আমাদের সিম্পল টু কমপ্লেক্সের 3 নাম্বার ক্লাসে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা রিভিউ করে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের এই রিভিউর উপর আমাদের ক্লাসের অনেক কিছু নির্ভরশীল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে কথা বলে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে অবশ্যই বলতে চাই যে তোমরা যদি এগুলো না বুঝে থাকো তাহলে আরেকবার তোমরা ভিডিওটা রিপিট করে দেখো, ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা বুঝবা। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। আজকে এখানেই এ পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।